আর বিধানসভা উত্তপ্ত হওয়ার আগে সেনাবাহিনী ট্রাক আটকালো কলকাতা পুলিশ, কারণ সেনাবাহিনী ট্রাক অনিয়ন্ত্রিত এই ট্রাক, এই যে পুলিশ কমিশনারের গাড়ি, এই পুলিশ কমিশনারের গাড়িকে ধাক্কা মারার উপক্রম হয়েছিল। আর সেই সময় রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে সেনাবাহিনীর ট্রাক, যেখানে রাইট টার্ন নেই, আর প্রায় ধাক্কা মারার উপক্রম মনোজ ভার্মার গাড়িতে। তারপরেই পুলিশ আটকায়। সিসি ক্যামেরার ছবি আপনারা দেখছেন, এই সিসি ক্যামেরার ছবিতেই পরিষ্কার হচ্ছে এটা হচ্ছে একেবারে মহাকরণের সামনে বাঁদিক থেকে ডান দিকে নেওয়ার চেষ্টা সেনাবাহিনীর গাড়ির। যদিও বাঁদিক থেকে ডান দিকে নেওয়া যায় না, ডান দিকে যে রোড যে রাস্তাটা আছে সেখান থেকে ডান দিকে নেওয়া যায়, কিন্তু একেবারে বাঁদিক মহাকরণের সামনে থেকে লালবাজারের দিকে যেতে আপনারা দেখছেন, এই যে দেখছেন আপনারা লালবাজার থেকে লালবাজারের দিকে যখন গাড়ি যাচ্ছে তখন বাঁদিক ধরে যাচ্ছে। এই বাঁদিক থেকে ডান দিকে নেওয়া যায় না এই রাস্তায়। এই দিকে যদি থাকতো, ডান দিকে যদি থাকতো গাড়ি, তাহলে ডান দিকে নেওয়া যেত, কিন্তু ওই সেনাবাহিনীর ট্রাক একেবারে ডান দিকে নিতে যায়, তখনই ধাক্কা মারার উপক্রম হয় মনোজ ভার্মার গাড়িতে। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, যা হয়েছিল আমরা তো গত কয়েক ঘন্টা ধরে দেখাচ্ছি, এখনো পর্যন্ত কি অভিযোগ করা হয়েছে? দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে, সেখানে দেখা গিয়েছে রাইটার্স চত্বরে যেদিক থেকে টার্নিং নেওয়ার কথা নয়, ঠিক সেই দিকেই যে সেনাবাহিনীর যে ট্রাক ছিল সেই ট্রাক কিন্তু টার্নিং নিচ্ছিল। এবং সেই সময় যেটা দেখা যায় যে মনোজ ভার্মা, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি তখন পাস করছিল এবং একটা বিপদ ঘটতে পারতো, কোনো কারণে কোনো রকম করে সেই গাড়ি কিন্তু বেরিয়ে যায়। এবং তারপরেই সেখানে কর্মরত রাইটার্স চত্বরে কর্মরত ট্রাফিক পুলিশ তিনি ওই সেনার গাড়ি থেকে আটকান। এবং তারপর যেটা দেখা গেল যে সেনাবাহিনীর অফিসাররা তারা এলেন হেয়ারস্ট্রিট থানায় এবং দীর্ঘক্ষণ আলোচনা হলো। এবং এর মাঝে ওই যে ট্রাকটি ছিল সেনাবাহিনীর, তাকে কোর্ট ওইডিএমে পাঠানো হলো, যে চালকটি ছিল তাকে কাটানো হয়েছে। এবং যেটা এখনো অবধি খবর, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে যে আইন অমান্য করা, অর্থাৎ ট্রাফিক আইন অমান্য করা এবং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। বেশ, উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল, হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন ना। समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग, यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है, थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। কাউকে সন্দেহের বশে মেরে ফেলা যায়, কোনো প্রতিবাদীকে তাকেও মারধর করা যায়, কারণ মদের আসর, জুয়ার আসর, এসবের প্রতিবাদ করা যাবে না। মালদায় প্রতিবাদীর বাড়ি ভাঙচুর, ভাইরাল ভিডিও, দুষ্কৃতীরা একেবারে বাড়িতে ঢুকে ভাঙচুর করলো আক্রান্ত প্রতিবাদী। জুয়ার আসরের প্রতিবাদ করায় লাঠি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কারা এরা, এত সাহস পায় কোত্থেকে? পুলিশ কোনো পদক্ষেপ করেছে? একদমই, দেখো এই ঘটনায় হইচই পড়েছে যখন এই ভিডিও ভাইরাল হয়। প্রতিবাদী যুবকের বাড়িতে দুষ্কৃতী হামলা, তাণ্ডব, ভাঙচুর। এই ঘটনায় ইতিমধ্যেই এই প্রতিবাদী যুবক পুরাতন মালদাহের শাহপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর বিমল দাস কলোনির বাসিন্দা, তিনি মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন। মালদা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, পুলিশ এমনটাই জানাচ্ছে। পুলিশ আরো জানিয়েছে যে এই ঘটনা শুধু প্রতিবাদ করার জন্য নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যুবক এবং তার পরিবারের দাবি যে কয়েকদিন আগে এলাকায় এই দুষ্কৃতীরা তারা জুয়ার আসর, মদের আসর বসানোর চেষ্টা করছিল। বন্ধুদের সঙ্গে নিয়ে এই যুবক তার প্রতিবাদ করেন। সেই সময় প্রতিবাদের মুখে তারা ফিরে চলে যায় ঠিকই, কিন্তু পরে রাতে বাড়িতে এসে হামলা চালায়। যত দ্রুত সম্ভব এদেরকে ধরুক এবং কঠোর পদক্ষেপ করুক।
ওই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায়, ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায়, প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ, এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে এসেছে। হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢোকে, আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজায় একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে। ঘটনাটা শুক্রবার দিন আমাদের 22 তারিখ বাৎসরিক শনি মহারাজের পূজা ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে, সেখানে ও বলে জুয়া খেলবো, জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশ থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সাথে কোনো ঝামেলা, পুরোপুরি ক্লাবের ব্যাপার। আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে, সব সমাজ বিরোধী এগুলো সব। এরা সব বিভিন্ন এই পাশের পাড়াতে 8-10টা বাড়ি দখল করেছে এইভাবে। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, আমাকে ধরতে পারে, মারতে পারে। আমার মেয়ে বউ যাই, স্কুল যাই, মেয়েকে ওখানে অ্যাটাক হতে পারে। চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। আর বাগদায় এক ফুল দোমালি। এক ফুল হচ্ছে একজন যুবক, সে বাড়ির 2 বউকে নিয়ে পালিয়ে গেল। 2 বউকে নিয়ে এই যুবক পালিয়ে গেল। এর আগেও এই 2 বউকে নিয়ে দফায় দফায় পালিয়েছিল এই যুবক। তার স্ত্রীও আছে, কিন্তু দফায় দফায় পালিয়েছে। একটু বিস্তারিত জানবো। আরিফ কি কাণ্ড ঘটাচ্ছে বারবার। অনিরুদ্ধ। দেখো, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা ইয়াসিন শেখ এবং তার ভাই আনিসুর শেখের 2 স্ত্রী, অর্থাৎ যার নাম প্রথম বউ, অর্থাৎ বড় বউয়ের নাম হচ্ছে কুলচান মল্লিক, ছোট বউয়ের নাম নাজমা মণ্ডল। এই 2 বউকে নিয়ে এই আরিফ মোল্লা গতকাল পালিয়েছে। এবং এই আনিসুরের অভিযোগ যে একাধিকবার আগেও বড় বৌদি এবং তার স্ত্রীকে নিয়ে এই আরিফ মোল্লা পালিয়েছিল। যেহেতু সংসারে তার 2 মেয়ে রয়েছে, তার দাদার 2 মেয়ে রয়েছে, সেই কারণে একাধিকবার তারা অনুরোধ করে সংসারে ফিরিয়ে নিয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটিয়েছে তা বলা যেতে পারে তাজ্জব করে দিয়েছে এলাকার বাসিন্দাদের। কারণ এই 2 বউ এই আরিফের সঙ্গে পালানোর জন্য তার শ্বশুর, শাশুড়ি এবং নিজেদের 3 কন্যাকে চায়ের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে অচৈতন্য করে বাড়ি থেকে পালিয়েছে। পরবর্তীতে আনিসুর বাড়িতে ফিরে দেখতে পায় যে বাবা, মা এবং 3 মেয়ে রীতিমতন অচৈতন্য অবস্থায় বাড়িতে। ছোট বউকে নিয়ে নাকি 3 বার পালালো আরিফ। খড়িবাড়ি 327 নম্বর জাতীয় সড়কের ধারে গাছগুলো কোনো রকম অনুমতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে। কেননা এখানে নাকি পেট্রোল পাম্প হবে। সে তো না হবে, কিন্তু তার আগেই গাছ কাটার অনুমতি মিলল কিভাবে? বিশ্বজিৎ রচেন খড়িবাড়ি থেকে সরাসরি। বিশ্বজিৎ। দেখো, একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে এবং ব্যক্তিগত জমিতে কিন্তু প্রচুর গাছ ছিল, এবং যে গাছ কিন্তু দিনের আলোতে কেটে ফেলা হয়েছে। আর জানিয়ে কিন্তু কার্যত ক্ষুব্ধ হচ্ছে এই সমাজসেবী এবং বিজ্ঞান মঞ্চের কর্মীরা। একেবারে প্রকাশ্যভাবে দিনের আলোতে এভাবে গাছে কোপ, তা কিন্তু কোনো অনুমোদন ছাড়াই হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে ব্যক্তিগত যিনি জমির মালিক তিনি বলছেন যে সমস্ত গাছগুলো ছিল তিনি কিন্তু জমি লিজ দিয়েছেন এবং সেখানেই পেট্রোল পাম্প হবে। আর এই পেট্রোল পাম্পে যাওয়ার রাস্তার জন্যই কিন্তু এই জমিতে খালি করা হয়েছে এবং তার জন্য কিন্তু এই বৃক্ষছেদন করা হয়েছে। প্রায় 10টির বেশি গাছ কিন্তু কাটা হয়েছে পুরোপুরি অনুমতিহীন। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে এইখানে কিন্তু গাছ ছিল এবং প্রকাশ্য দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু যে গাছ ছিল এবং যেভাবে গাছ কাটা হয়েছে তাতে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে স্থানীয়রা। তবে বন দপ্তর জানাচ্ছে আর কোনো অনুমতি কিন্তু বন দপ্তর। ধন্যবাদ। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না। কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম, মানে পেপারস কিছু আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे।